নমস্কার বন্ধুরা, আমি অপু আর আনন্দের ছাদ বাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন। বন্ধুরা, তোমরা থাম্বনেলে যেটা দেখলে যে এনপিকে কি, আমি একটা কথা বলবো বন্ধুরা তোমাদেরকে, যে নতুন বাগানি যারা আছো তাদের কিন্তু বিশেষ করে এনপিকে কি এই জিনিসটা কিন্তু একটু হালকা করে বুঝে নিতে হবে। খুব বেশি জ্ঞানের দরকার নেই, কিন্তু প্রাথমিক ধারণাটা একটু জেনে নিতে হবে। কারণ হচ্ছে কি, না হলে যারা ধরো নতুন বাগানি আছে, যারা ছাদে বাগান করছো নতুন, বা যারা ব্যালকনিতে বাগান করছো, তারা যদি এনপিকে সম্বন্ধে না জানো তাহলে কিন্তু তোমাদের আগামী দিনে খুব অসুবিধা হবে। সেই জন্য আমি খুব ছোট্ট অল্পর মধ্যে আমি তোমাদেরকে আজকে বিষয়টা বলে দিচ্ছি, তোমরা মন দিয়ে দেখবে ভিডিওটা, স্ক্রিপ্ট করবে না। প্রথমেই বলি এনপিকে কথার মানেটা কি। এনপিকে কথার মানেটা হচ্ছে, এন থেকে হচ্ছে নাইট্রোজেন, পি থেকে হচ্ছে ফসফরাস, আর কে থেকে হচ্ছে ক্যালিয়াম। ক্যালিয়াম কথার অর্থ হচ্ছে পটাশিয়াম। ক্যালিয়াম শব্দটি ল্যাটিন ভাষায়, সেই জন্য আমরা অনেকেই ভুল করে থাকি কে দিয়ে কি করে পটাশিয়াম হচ্ছে। তাহলে অল টোটাল কী দাঁড়ালো, এন থেকে নাইট্রোজেন, পি থেকে ফসফেট, আর কে থেকে হচ্ছে পটাশিয়াম বা পটাশ। এই তিনটে জিনিস ভালো করে বোঝা গেল। গাছের এই মূল তিনটে খাদ্য কিন্তু আমাদের গাছে প্রত্যেক মাসে দিতে হবে। এবার আমরা জেনে নেব যে কিসে কিসে নাইট্রোজেন আছে, কিসে কিসে ফসফেট আছে, এবং কিসে কিসে পটাশিয়াম আছে, এবং কোনটার অভাবে কি হয় এবং কোনটা দিলে কি হবে। প্রথমে বলি নাইট্রোজেনের কথা। নাইট্রোজেন কি কাজ করে? নাইট্রোজেনের কাজ হচ্ছে মাটির উপরের যে অংশ আছে, মাটির উপরের অংশকে, মানে পাতা, কাণ্ড, ডালপালা, এগুলোকে উৎপাদন করা, তার সাথে সাথে গাঢ় সবুজ রং গাছকে প্রদান করা, তার সাথে আবার আরও কাজ করে, গাছের ফলের আকার বৃদ্ধি করে, সালোক সংশ্লেষে সাহায্য করে। এই প্রত্যেকটা কাজই কিন্তু নাইট্রোজেন করে। যখন এই নাইট্রোজেনের অভাব ঘটে তখন কি হয়, গাছ তার সবুজ স্বাভাবিক রং হারিয়ে ফেলে, পাতা তখন ছোট হয়ে যায়, শাখা প্রশাখা বৃদ্ধি কমে যায়, পাতার সামনের দিকটা ফ্যাকাশে হতে শুরু করে, পাতার ডগার দিকটা আস্তে আস্তে বাদামি হতে শুরু করে, ফুল ফল আকারে ছোট হতে শুরু করে। এটা নাইট্রোজেনের অভাবে ঘটে। এরপর আসি ফসফরাসের ব্যাপারটা। ফসফরাসের কাজ কি? ফসফরাসের কাজ হচ্ছে গাছের নিচের অংশ, মানে মাটির থেকে নিচের অংশ যে আছে, মাটির থেকে নিচের অংশে গাছের শিকড়কে বৃদ্ধি করে, গাছের মূল কাণ্ডকে শক্ত করে, গাছকে নেতিয়ে পড়া থেকে রক্ষা করে, ফলকে ফুলকে পরিপক্ক করতে সাহায্য করে। আবার এর যখন অভাব ঘটে তখন কি হবে? তখন হবে ফুল ঝরে যাবে, শিকড়ের বৃদ্ধি কমে যাবে, পাতার নিচের দিকের রং পরিবর্তন হয়ে যাবে, মানে নানা রকম অসুবিধা দেখা দেবে। এরপর আসছি পটাশিয়ামের ব্যাপারটা। পটাশিয়ামের কাজ হচ্ছে গাছকে ভিতর থেকে শক্তিশালী করে, একদম ভিতর থেকে খুব ভালো শক্তিশালী তৈরি করে, এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতা তৈরি করে। গাছের ফুল ঝরা সম্পূর্ণভাবে রোধ করে, ফল ফুল একদম পরিপক্ক হয়, ফুল আসতে পটাশের ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য পটাশের খুব চাহিদা থাকে গাছের, প্রত্যেকটা গাছের ক্ষেত্রে পটাশের কিন্তু খুব চাহিদা থাকে। এবার তোমাদেরকে বলে দিই, যদি আমরা কোনো কারণবশত গাছে পটাশ না দিই তাহলে কি হবে? তাহলে সবার প্রথমে হচ্ছে ফুল ঝরে যাবে, তারপরে শুরু হবে কিন্তু নানা রকম রোগের শিকার গাছ। কারণ হচ্ছে গাছের ইমিউনিটি পাওয়ার আস্তে আস্তে কমতে শুরু করবে, ফল থাকলে ফল ফেটে যাবে বা ঝরে যাবে, আস্তে আস্তে গাছ দুর্বল হয়ে যাবে। ভিডিওর মাঝখানে আমি একটা কথা বলে দিই, একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। দেখো, অনেকেই প্রশ্ন করো ফসফরাস আর ফসফেট দুটো কি এক? উত্তরটা হলো ফসফরাস এবং অক্সিজেনের পরমাণু দিয়ে তৈরি হয় ফসফেট। এরপর আসি আমরা নাইট্রোজেন কোথা থেকে পাবো, কি কি উৎস হচ্ছে নাইট্রোজেনের। ছবিতে দেখো তোমরা, গোবর সার একটা ভালো নাইট্রোজেনের উৎস, ভার্মি কম্পোস্ট একটা ভালো নাইট্রোজেনের উৎস, চা পাতা যেটা আমরা খাই, যে চা পাতা, সেই চা পাতাও কিন্তু খুব ভালো একটা নাইট্রোজেনের উৎস, এবং সর্বোপরি ইউরিয়া, মানে রাসায়নিক সার ইউরিয়া, এও কিন্তু খুব ভালো নাইট্রোজেনের উৎস। তবে তোমরা যদি চা পাতা ব্যবহার করো অবশ্যই কিন্তু চা পাতাটাকে ধুয়ে নেবে। যদি তার মধ্যে চিনি অথবা দুধ লেগে থাকে তাহলে কিন্তু সেটা ব্যবহারের যোগ্য নয়। অবশ্যই চা পাতাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর তোমরা ব্যবহার করতে পারো। ধুয়ে রোদ্দুরে শুকিয়ে নেবে, হালকা করে শুকিয়ে নিয়ে তারপর ব্যবহার করলেই সেটা ভালো হবে। কখনোই কিন্তু দুধ চিনি সমেত চা পাতা ব্যবহার করবে না। এটা হলো নাইট্রোজেনের উৎস। এরপর আসছি ফসফরাসের উৎস। দেখো বন্ধুরা, ফসফরাসের উৎস হিসেবে আমরা কিন্তু এখানে সরষে খোল ব্যবহার করতে পারি। সরষে খোল কিন্তু ফসফরাসের খুব ভালো একটা সোর্স। তোমরা যে কোনো জায়গাতেই পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যেখানে সরষের তেল তৈরি হয় সেখানেও পাওয়া যায়, অথবা যেখানে তুমি মুদিখানা দোকান আছে মুদিখানা দোকানেও কিন্তু সরষে খোল পাওয়া যায়, খুবই কম দামের মধ্যে পাওয়া যায়। এবং যেখানে ফার্টিলাইজারের দোকান সেখানে তো পাওয়া যায়ই যায়, কোনো অসুবিধা নেই। এটা ফসফরাসের জন্য কিন্তু খুব ভালো একটা সোর্স, তোমরা এটা ব্যবহার করতে পারো। কিভাবে ব্যবহার করবে? সরষে খোলকে জলে ভিজিয়েও ব্যবহার করা যেতে পারে, অথবা তুমি যদি চাও সেটাকে তুমি এই চটিগুলোকে আস্তে আস্তে তুমি কিন্তু মিক্সিতে ভেঙে গুঁড়ো করে পাউডারও করে নিতে পারো, সেইভাবে ব্যবহার করা যায়,
কোনো অসুবিধা নেই। এরপর বলছি পটাশিয়ামের উৎসটা কী। পটাশিয়ামের উৎস হচ্ছে, দেখো আমরা যদি জৈবিকভাবে তৈরি করতে চাই তাহলে কিন্তু কলার খোসা হচ্ছে খুব ভালো একটা সোর্স কিন্তু পটাশিয়ামের উৎস। ঠিক আছে, তোমরা চাইলে তোমরা বাড়িতে যে সমস্ত কলা খাও সেই সমস্ত কলার খোসাগুলোকে তোমরা কী করবে, রোদ্দুরে শুকিয়ে নেবে। শুকিয়ে একদম মরমরে হয়ে যাবে যখন, মানে কড়কড়ে হয়ে যাবে যখন, তখন তোমরা ওগুলোকে ছোটো ছোটো পিস করে কিন্তু মিক্সিতে দিয়ে একদম পাউডার করে নিতে পারো। তাহলে কিন্তু ওটা খুব ভালো কিন্তু জৈব পটাশের কাজ করতে পারে। এটা হলো এক। দ্বিতীয় হচ্ছে বায়ো পটাশ পাওয়া যায় এখন মার্কেটে, বায়ো পটাশ ব্যবহার করতে পারো, সেটাও কিন্তু খুব কার্যকরী, সেটাও তোমার খুব ভালো কাজ করবে। যদি তুমি এই দুটো না পাও, তুমি রাসায়নিক পটাশ ব্যবহার করতে পারো। রাসায়নিক পটাশের মধ্যে আমরা গাছের ক্ষেত্রে কিন্তু দুটো পটাশই ব্যবহার করে থাকি, যে একটা হচ্ছে এসওপি, একটা হচ্ছে এমওপি। এমওপি হচ্ছে মিউরেট অফ পটাশ, যেটা লাল পটাশ ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, লাল পটাশ যেটা আমরা সবসময় ব্যবহার করে থাকি। আর এসওপি হচ্ছে সালফেট অফ পটাশ, যেটা সাদা পটাশ বলে ব্যবহার হয়। তোমরা ছবিতে দেখলে বুঝতে পারছো সাদা পটাশ কাকে বলে। এই দুটো পটাশ তোমরা ব্যবহার করতে পারো, অথবা তোমরা জৈবিকভাবে করলে কিন্তু বায়ো পটাশ, অথবা তোমরা তার সাথে সাথে কলার খোসাগুলোও ব্যবহার করতে পারো। এটা হলো পটাশের ব্যাপারটা। এবার আমি এই তিনটে বিষয় ছাড়া একটা ছোট্ট বিষয় নিয়ে তোমাদেরকে বলে দিই, তোমরা ভালো করে মন দিয়ে শুনবে এবং মনে রাখবে। দেখো, আমি নাইট্রোজেনের উৎস হিসেবে কেন ভার্মিকম্পোস্ট বেছে নিই তোমাদেরকে একটুখানি ছোট্ট করে বলে দিই। তোমরা দেখো ভার্মিকম্পোস্ট, এই ভার্মিকম্পোস্টের পিএইচ হচ্ছে 6.5%। এর মধ্যে জৈব কার্বন রয়েছে 25%, আর মোট নাইট্রোজেন রয়েছে 2%, আর কার্বন নাইট্রোজেন রয়েছে এর মধ্যে 10%, ফসফরাস রয়েছে 2.5%, পটাশিয়াম রয়েছে 3%, কপার রয়েছে 3%, সালফার রয়েছে 5%, জিঙ্ক রয়েছে 0.5%, ক্যালসিয়াম রয়েছে 1%, আয়রনও রয়েছে 0.5%, এবং ম্যাগনেসিয়ামও রয়েছে তার মধ্যে 1%। এতগুলো জিনিস যেহেতু আমি ভার্মিকম্পোস্টে পাই, সেই জন্য কিন্তু আমি ভার্মিকম্পোস্টটা বেশি ব্যবহার করতে পছন্দ করি। তোমরাও চাইলে ভার্মিকম্পোস্ট ব্যবহার করতে পারো, বা গোবর সার ব্যবহার করতে পারো, বা তোমাদের যেটা হাতের কাছে সুবিধা হবে তোমরা সেটা ব্যবহার করতে পারো। এরপর আর একটা কথা বলে দিই তোমাদেরকে, দেখো কয়েকটা জিনিস আছে, এগুলো কিন্তু খুব ঘরোয়া জিনিস, পয়সা লাগে না, কিন্তু এগুলো আমরা ফেলে দিই, এগুলোকেও আমরা কিন্তু খুব ভালো করে ব্যবহার করতে পারি। যেমন মনে করো পেঁয়াজের খোসা, পেঁয়াজের খোসাতে মোটামুটি ধরে নাও ফসফেট আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, লোহা আছে, দস্তা আছে, জিঙ্ক আছে। এগুলো কিন্তু অনেকটাই পরিপূরণ করে দেয় আমাদের গাছের ক্ষেত্রে। আবার মনে করো আমরা বাড়িতে যে ডিম খাই, ডিম খেয়ে ডিমের খোসাটা আমরা ফেলে দিই। ডিমের খোসাটা যদি না ফেলে দিয়ে আমরা ভালো করে ধুয়ে একটু ভালো করে শুকিয়ে নিই, যদি শুকিয়ে নিয়ে মানে রোদ্দুরে ভালো করে কড়কড়ে করে শুকিয়ে নিয়ে যদি একটু মিক্সিতে পাউডার করে নিই, তাহলে আমরা কিন্তু ওখান থেকে খুব ভালো ক্যালসিয়ামও পেতে পারি, আবার ফসফেটও পেতে পারি। এই যে ধরো আমরা কলার খোসা খেয়ে বাইরে ফেলে দিই, কিন্তু কলার খোসাটা না ফেলে যদি আমরা রেখে দিই, মানে শুকিয়ে তাকে যদি আমরা পাউডার করে নিয়ে ব্যবহার করি, তার সঙ্গে শুধু পটাশিয়াম নয়, পটাশিয়ামের সাথে সাথে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, এই এতগুলো জিনিস কিন্তু আমরা পেতে পারি। এরপর আসছি চা পাতার ব্যাপারটা। দেখো চা পাতা তো আমরা জানি নাইট্রোজেনের উৎস, কিন্তু তোমরা যদি চা পাতাটাকে ব্যবহার করার নিয়মটা একটু মেনে চলো তাহলে কিন্তু খুব ভালো হবে। দেখো চা পাতা অ্যাকচুয়ালি কিন্তু ব্যবহার করা উচিত যেটা চাটাকে শুধুমাত্র ফুটিয়ে নেওয়া, তার মধ্যে দুধ চিনি দেওয়া নয়। লিকারটাকে নিয়ে তুমি সেটা দুধ চিনির সাথে মেশাও, তাহলে কিন্তু তাতে তোমার চাটাও ভালো হবে এবং তার সাথে সাথে তোমার চা পাতাটাও ভালো থাকবে। অ্যাকচুয়ালি নিয়ম কিন্তু তাই। অনেকেই দুধ মিশিয়ে ফেলে, চিনি মিশিয়ে ফেলে চা পাতার মধ্যে, সেটা তোমরা করো না। চা পাতাটাকে আলাদা করে নাও, করে নিয়ে তারপরে তোমরা সেই চা পাতাটাকে শুকিয়ে নাও, তাহলে তোমাদের ওটা ধুতে হবে না। আর যদি তোমরা দুধ চিনি দিয়ে ব্যবহার করে ফেলো তাহলে কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে নিয়ে সেটা ব্যবহার করবে। এই চা পাতার মধ্যে নাইট্রোজেনের সাথে সাথে পটাশিয়ামও কিন্তু আছে, সেই জন্য অবশ্যই খেয়াল রাখবে তোমরা, চা পাতা কিন্তু আমরা খুব ভালো করে এটা ব্যবহার করতে পারি। আশা করি এ ব্যাপারে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বরেও জানাতে পারো, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। নমস্কার।